আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম, ইউনিম্যাথ সলিউশন এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন কারিকুলামে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এর তাপমাত্রা ও তাপ নিয়ে। সো চলো ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাপমাত্রা শেখার আগে প্রথমে জেনে নেব তাপ কি। সো খুব ছোটবেলা থেকেই আমরা শিখে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে শিখে এসেছি। আমাকে যখনই কেউ বলতো যে তাপ কি, আমি একটা মুখস্থবিদ্যা আনসার করে দিতাম যে তাপ হলো এক প্রকার শক্তি, আর কিছুই না। তাপ হলো এক প্রকার শক্তি। বাট এটা আমাকে খুব জ্বালা দিয়েছে যে আমার মনে সবসময় প্রশ্ন জাগতো যে তাপটা আসলে কি শক্তি। যেমন আমি একটা মানুষকে আমি মাথায় একটু টোকা মারবো এভাবে, অথবা একটা মানুষকে আমি এভাবে ঘুষি দেব, অথবা লাঠি দিয়ে আমি একটা কিছুকে আঘাত করব। সো এই যে শক্তির কারণে এগুলো কিন্তু কারো ঠোঁট কেটে যাবে, কারো মাথা ফেটে যাবে, আমি কাউকে আঘাত করব, সে ব্যথা পাবে, এটা শক্তির কারণে। সো এই যে তাপ যে একটা শক্তি, জাস্ট এটুকুই বলেই শেষ যে তাপ এক প্রকার শক্তি। তো এটা আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে এবং যে উত্তরগুলো আমি পেয়েছি, সেই উত্তরগুলো আপনাদের সাথে আমি এখানে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। সো চলুন শুরু করি। যে তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি তৈরি করে। শুধু তাই নয়, যে তাপ আসলে কি, যে আপনি যদি দুটো বস্তুকে কাছাকাছি রাখেন, এই কাছাকাছি রাখলে এখন আপনার শক্তি দেখাবে। যে কি ধরনের শক্তি দেখাবে? যে এখানে যার শক্তি বেশি, সে বেশি প্রভাব খাটাবে। যদি এ একটা বস্তু হয় এবং বি একটা বস্তু হয়, যদি এর ভিতরে তাপ বেশি থাকে, শক্তি বেশি থাকে, তাহলে এ থেকে বি এর ভিতরে আপনার শক্তি ট্রান্সফার যাবে। এবং এই যে যাবে, এখানে কিন্তু দেখুন যে আপনার অর্জনটা কার বেশি হবে? এ থেকে বি এর অর্জন বেশি হবে, কারণ সে এই যে বি গেইন করবে। সো এই যে গেইন করবে, এখানে কিন্তু আপনি এখন এই মুহূর্তে প্রথম অবস্থায় আপনি যদি এই যে এ বস্তুর উপরে হাত লাগান, তাহলে আপনি কিন্তু এখানে গরম ফিল করবেন, আপনি তাপ ফিল করবেন, আপনার তাপ লাগবে গায়ে। বাট এখানে যখন আপনি ধরবেন, তখন কিন্তু আপনার ঠান্ডা লাগবে। সো এই জিনিসটাকেই বলছে যে এটা এমন একটা শক্তি, এক প্রকার শক্তি, যেটা আপনার গরম অথবা ঠান্ডার অনুভূতি তৈরি করে, ফিলিংস তৈরি করে। সো এটা গেল এরকম। কিন্তু তাপের আরও একটু অ্যাডভান্স লেভেলে যদি আপনি যান, একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে যদি আপনি এই ডেফিনেশনটা দেন, সেখানে আপনি দেখবেন যে এই তাপ হলো পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এমন এক প্রকার শক্তি যা কোনো বস্তু ঠান্ডা না গরম তার অনুভূতির জন্মায়। সো এখানে দেখুন একটা কথা বলা হয়েছে অণুগুলোর, এখানে আপনি কিন্তু অণুর জায়গায় পরমাণু উপস্থাপন করতে পারেন, পরমাণু লিখতে পারেন। সো এই যে অণু অথবা পরমাণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত, পরমাণুর গতির সাথে সম্পর্কযুক্ত। সো এই যে গতির সাথে সম্পর্কযুক্ত শক্তি, এই যে শক্তিটা কি, সেটা আমরা একটু পরেই ডিটেইলস আলোচনা করব। এবং আমি ওই যে আলোচনাটা করব আপনাদের পদার্থবিজ্ঞান বইয়ে, যে অধ্যায় 2 তাপমাত্রার চ্যাপ্টারে আপনারা দেখবেন যে সেখানে লেখা আছে আভ্যন্তরীণ শক্তি নামে একটা কথা লেখা আছে। সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে এই যে তাপের যে এখন পরবর্তী যে অংশটা আমি আপনাদেরকে বলবো, সেই অংশটা আপনি খুব ভালোভাবে দেখবেন আপনারা। তাহলে আপনাকে ওই যে আভ্যন্তরীণ শক্তিটা, সেই আভ্যন্তরীণ শক্তি নিয়ে বেশি পড়ালেখা করতে হবে না ইনশাআল্লাহ। সো দেখুন, আমরা জেনে গেলাম যে তাপ কি, বাট তাপ সম্পর্কে আরও কিছু আমরা জানবো। সেটা হচ্ছে যে তাপের ইতিহাসটা আমরা একটু জেনে নিই। দেখুন, অতীতে আপনার মনে করা হতো যে তাপ হচ্ছে যে কোনো একটা কিছুর ভিতরে একটা বস্তু কেন এত বেশি গরম হয়, কেন এত বেশি ঠান্ডা থাকে। সো অতীতে মনে করা হতো যে এই যে তাপ হচ্ছে শক্তি, কিন্তু এই শক্তিটা কোত্থেকে আসে যে কোনো একটা বস্তুর ভিতরে এই ক্যালোরিক নামে
অতি সূক্ষ্ম তরল অথবা বায়বীয় পদার্থ থাকে। এই যে ক্যালোরিক নামে একটা পদার্থ থাকে কোনো একটা বস্তুতে। সো কোনো একটা বস্তু যদি আপনার খুব গরম থাকে তাহলে ধরা হতো যে সেখানে ক্যালোরিক বেশি রয়েছে, তাহলে এটা গরম, এবং যেটা বস্তুটা ঠান্ডা রয়েছে সেই বস্তুটাতে বলা হতো যে এই ক্যালোরিক কম আছে এবং এটা ঠান্ডা আছে। এটা ছিল অতীতে বিজ্ঞানীদের ধারণা, বাট এটা কিন্তু পরবর্তীতে আপনার ভুল বলে প্রমাণিত হয়েছে। সেটা কখন? যে 1798 সালে বেঞ্জামিন থমসন নামে একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি এটাকে পরবর্তীতে যিনি কাউন্ট রামফোর্ড নামে প্রসিদ্ধি লাভ করেন, যেটাকে মানে উনি প্রমিনেন্ট একজন সায়েন্টিস্ট হিসেবে আপনার উপাধি পান। ওনার নাম হচ্ছে এই যে বেঞ্জামিন থমসন। সো উনি প্রমাণ করলেন যে এই যে ক্যালোরিক নামে কিছুই নাই, এটা একটা ভুয়া জিনিস, ক্যালোরিক নামে কিছুই নাই। তাহলে উনি এই যে তাপের সাথে তাপ কিভাবে প্রমাণ করলেন? উনি বলেছেন যে তাপের সাথে সম্পর্ক হচ্ছে এই যে গভীরভাবে সম্পর্ক হচ্ছে আপনার গতির, জাস্ট গতির, এই যে গতি এই গতি অথবা এই মোশন, MOTION, এই মোশন, এই গতি অথবা এই মোশন এর সম্পর্ক রয়েছে আপনার তাপের সাথে, বাট এই ক্যালোরিক নামে কোনো কিছুরই সম্পর্ক নাই। তিনি এটা কিভাবে করলেন? যে তিনি কামানের নল তৈরি করতে গেলেন, মানে বন্দুক, হ্যাঁ, অথবা এই জাতীয় কিছু। সো এখানে এই যে নল তৈরি করতে সেখানে আপনার ইউজ হয় আপনার যে পিতল অথবা তামা এই ধরনের কিছু ইউজ হয়। তো উনি যখন ড্রিল মেশিন দিয়ে আপনার ওই যে ধাতুর টুকরাকে আপনার ড্রিল করতেছিলেন, তখন দেখছেন যে ছোট ছোট অসংখ্য ধাতুর টুকরা ছিটকে পড়ছিল এবং সেখানে অত্যন্ত তাপ উৎপন্ন হয়েছিল। উনি তখন চিন্তা করলেন যে ড্রিল চালাতে যে যান্ত্রিক শক্তিটা ব্যয় হলো তার থেকেই এই যে তাপের উৎপত্তি হয়েছে। উনি এটা চিন্তা করেছেন এবং সেখান থেকেই আপনার উনি এই বলেছেন যে এই যান্ত্রিক শক্তি হলো এই ধাতব টুকরোগুলোর পরমাণুগুলোতে গতিশক্তি সঞ্চার করা একটা শক্তি, আর কিছুই না। সো সেটা কেমন? আমরা এই যে ডায়াগ্রামটা দেখলে আমরা এখানে বুঝতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখুন যে তাপ যেভাবে উৎপন্ন হয়, যে তাপ কিভাবে উৎপন্ন হয় আমরা প্রথমে একটু বলি এভাবে, যে তাপ পদার্থের অণুগুলোর এলোমেলো গতির একটা ফল। পদার্থের ভিতরে যে অণু অথবা পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলোর আপনার গতির একটা ফল। তো গতি কি? যে গতি ছোটাছুটি করা, এক জায়গায় বসে না থাকা। যেটা এক জায়গায় বসে থাকে সেটা হলো স্থিতি, আর যেটা হচ্ছে যে এক জায়গায় বসে থাকে না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বেড়ায় এভাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে, এগুলো হচ্ছে বলা হয় যে মোশন অথবা গতি। সো এই যে গতির একটা ফল হচ্ছে তাপ। আর পদার্থের এই পরমাণুগুলো সবসময় গতিশীল থাকে। আপনি বিশ্বাস করুন আর না করুন, যে আমি ধরে নিলাম যে এটা একটা পদার্থ, এটা একটা কঠিন পদার্থ, সলিড ম্যাটার। এর ভিতরে যেই পরমাণুগুলো রয়েছে, পরমাণু কি? যে পদার্থের ক্ষুদ্রতম যেই কণাটা, এটাকে পরমাণু বলা হয়। এর ভিতরে যেই পরমাণু কণাগুলো রয়েছে এগুলো সবসময় এইভাবে কম্পনরত অবস্থায় আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে চলছে, অনলি ডিউ টু হিট, মানে একমাত্র তাপের কারণে। সো তাপটা কি? তাপের কারণে কেনই বা এরকমটা হবে? সো এখানে কি শক্তি কাজ করে আমরা একটু এখানে দেখে নিই। সো কোনো পদার্থের সর্বমোট তাপের পরিমাণ হচ্ছে এর মধ্যে অবস্থিত পরমাণুগুলোর মোট যে গতিশক্তি সেই গতিশক্তির সমানুপাতিক। মানে এখানে গতি যত বাড়বে তার ভিতরে তাপের পরিমাণ তত বেশি, সেটা ধরে নেওয়া হবে। যে তাপ বেশি তার মানে আপনি একটা বস্তু, এটা একটা কঠিন বস্তু অথবা তরল বায়বীয় যেটাই মনে করুন, যে এই মুহূর্তে এটা একটা কঠিন বস্তু, এটার উপরে আমি যখন এভাবে হাত লাগালাম এবং হাত লাগালে উফ করে আমি উঠলাম যে কেন এটা একটু বেশি গরম আমার হাতে লাগলো এভাবে। সো তখন বুঝবেন যে এখানে তাপ বেশি। দ্যাট মিন্স এর ভিতরে যেই অণু পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলো ছোটাছুটি করতেছে। কিসের কারণে? শক্তির কারণে। আর সেই শক্তিটা কি? তাপ শক্তি। এখন দেখুন এই যে এটা কিভাবে উৎপত্তি হয়। দেখুন যে
পদার্থের আন্তঃআণবিক গতির সাথে এক প্রকার শক্তি, এটা এই যেটা ঠান্ডা অথবা গরমের অনুভূতি জন্মায়, সেটা আমরা ধরে নিলাম যে এইটা একটা ধাতব একটা পদার্থ। এটার ভিতরে আপনার এটা একটা ধাতব পদার্থ, এর ভিতরে আপনার এই যে এইগুলো হচ্ছে আপনার ছোট ছোট, এগুলো হচ্ছে আপনার পরমাণু। আর এই যে পরমাণুর একটা স্ট্রাকচার আমি এখানে দেখিয়েছি এই ডায়াগ্রামের মাধ্যমে। দেখুন এটা একটা পরমাণু, এই বি এটা আর একটা পরমাণু, এ একটা পরমাণু, বি আর একটা পরমাণু। সো পরমাণুর স্ট্রাকচার মানে গঠন আমরা সবাই জানি। যদি না জানেন, এই চ্যানেলের অনেক ভিডিও রয়েছে পরমাণুর গঠন নিয়ে এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, খুব সহজ ভাষায়। যদি কেউ বুঝতে না পারেন, এই ভিডিওগুলো এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো দেখুন এখানে পরমাণুর গঠনে কি আছে, খুব ইন ব্রিফ যদি বলতে যাই, এখানে হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই প্রোটন এবং নিউট্রন এর ভিতরে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ ক্যারি করে, মানে ধনাত্মক আয়ন, ধনাত্মক, আর এই নিউট্রন হচ্ছে একদম নিউট্রাল মানে নিরপেক্ষ। আর এর চতুর্পাশে কি করে, এই যে প্রোটন, এই প্রোটনকে প্রোটনের যে চার্জ আছে, এই চার্জের আকর্ষণের কারণে আকর্ষণ করে এই যে বাকি যেই কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরে বেড়ায়, চতুর্পাশে রিভলভ করে। সো ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারি করে, সো ভিতরে হচ্ছে পজিটিভ চার্জ ক্যারি করে এবং উপরে হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারি করে। এবং আমরা জানি একটা এলিমেন্টের, একটা মৌলিক কোনো একটা পদার্থের এটার যেই পরমাণুটা রয়েছে, এই পরমাণুর ভিতরে যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটাই প্রোটন থাকে। দ্যাট মিন্স যতটা প্রোটন ততটা ইলেকট্রন, তাহলে যতটা প্রোটন এই নিউক্লিয়াসে থাকবে ঠিক ততটা ইলেকট্রন এই কক্ষপথগুলোতে কনফিগার্ড হয়ে থাকবে। সো দেখুন এখানে আমি একটু ছোট করে বর্ণনা করলাম এটার গঠনটা। এরকম দুটো পরমাণু রয়েছে। তো একটা পদার্থের ভিতরে এই জায়গাটায় পড়লেই আপনি বুঝতে পারবেন যে তা আভ্যন্তরীণ শক্তিটা কি। আমি মনে হয় যে আমি বোঝাতে পারবো আপনাকে যে এতটুকু পড়লে আপনি আভ্যন্তরীণ শক্তি কি সেটার আর দ্বিতীয়বার পড়ার দরকার হবে না। এই যে পদার্থের ভিতরে এই যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলো এখন বর্তমানে তার বর্তমানে যেই টেম্পারেচার রয়েছে, এই টেম্পারেচার, এই তাপের কারণে সে কিন্তু এইভাবে কম্পনরত অবস্থায় আছে এবং এই যে পরমাণুগুলো এগুলো ছোটাছুটি করছে। দ্যাট মিন্স গতিশীল অবস্থায় রয়েছে, কাইনেটিক একটা এনার্জি এখানে কাজ করছে। সো এখন দেখুন এখানকার যে প্রোটন আর এই অণুর এই পরমাণুর যে প্রোটন, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। সো আমরা জানি কি যে ধনাত্মক যখন আপনার কাছাকাছি আসবে, ওনারা একজন আরেকজনকে রিজেক্ট করে, দ্যাট মিন্স বিকর্ষণ করে। ওনারা কিন্তু কাছে আসতে চায় না, বিকর্ষণ করে দেয়। বাট একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তো সেটা কিন্তু আবার নিজেদেরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, কাছাকাছি আসে। ঠিক এই কারণে দেখুন এই যে দুটো পরমাণু রয়েছে, এই পরমাণু দুটোর মাঝখানে আপনার একটা গ্যাপ রেখে সার্বক্ষণিক ওনারা থাকবে, একটা গ্যাপ থাকবে যে এর কাছে, এর ভিতরে আসে না। কি কারণে সেটা দেখুন যে এই পজিটিভ আর এই পজিটিভ প্রোটন এটা একজন আরেকজনকে রিজেক্ট করছে, আর এই পজিটিভ এবং এই যে ইলেকট্রন, এই নেগেটিভ, এটা একজন আরেকজনকে আকর্ষণ করছে। ঠিক এই যে ইমব্যালেন্স, এই ব্যালেন্সের কারণে, ইমব্যালেন্স না, এটা ব্যালেন্সের কারণেই যে এখানে একটা ব্যালেন্স সৃষ্টি করছে, যে একজন একবার আকর্ষণ করছে আর একবার বিকর্ষণ করছে। এর কারণে একটা নির্দিষ্ট গ্যাপ এখানে আপনার সবসময় বজায় রাখছে। এই জায়গাটা কেন রাখছে? ওই যে আকর্ষণ বিকর্ষণ, এখানে একটা গঠনগত একটা শক্তি কাজ করে, আর এই শক্তিটাকে বলা হয় স্থিতিশক্তি, যে এর ভিতরে আর আসে না, এতটুকুতেই স্থিতিশীল থাকে। আর এই স্থিতিশক্তিটাকে বলা হয় ইউপি। যে কোনো একটা জায়গায় এরকম একটা ধাতব অংশে এর ভিতরে আভ্যন্তরীণ যে গতিশক্তিটার, এই আভ্যন্তরীণ যে টোটাল শক্তিটা রয়েছে, এই টোটাল শক্তিটা হচ্ছে এখানে এই যে একটা হচ্ছে ইউপি
আরেকটা হচ্ছে ইউকে। তো ইউপিটা কি আমি এখানে বললাম যে ইউপিটা হলো এখানকার যে তাদের আকর্ষণ বিকর্ষণের ফলে তাদের গঠনগত যে একটা দূরত্ব এখানে বজায় রেখে এবং যেই শক্তির কারণে বজায় রাখতে পারে সেই শক্তিটাকে বলা হয় এখানে এই যে আভ্যন্তরীণ শক্তির প্রথম অংশ ইউপি, দ্যাট মিন্স পটেনশিয়াল এনার্জি। এটার বাংলা নাম হচ্ছে আপনার স্থিতিশীল শক্তি। সো এটার আরেক নাম ইংরেজিতে বলা হচ্ছে ডিপোজিটেড এনার্জি। সো দেখুন, এখন যদি আপনি এই ধাতব দণ্ডে আমি বলেছি কি এটা অণুগুলো কম্পনশীল রয়েছে, এখন যদি আপনি আরও বেশি তাপ এখানে দেন, এখানে যদি আপনি তাপ দেন, তাপের কারণে কিন্তু এই অণুগুলো কম্পনশীল রয়েছে বলেছি আগে। এখন যদি আপনি এখানে তাপ দিতে থাকেন তাহলে তাপ দিলে হবে কি যে দেখুন এই যে এদের ভিতরে যেই গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু আর এখন থাকবে না। ওরা যেহেতু ছোটাছুটি করছে এই তাপের কারণে, শক্তির কারণে ওনারা কিন্তু একটু গতিশীল হয়ে যাবে। দ্যাট মিন্স উনি এখান থেকে এই দূরত্বটা না রেখে একটু বেশি দূরত্বে এখন অবস্থান করবে। এখান থেকে দূরত্বটা ধরুন যে এখানে না থেকে এখানে চলে এসেছে, আবার এখানে চলে এসেছে, খালি ছোটাছুটি করছে এদিক সেদিক। তার মানে কি ছোটাছুটি করছে মানে হচ্ছে যে এখানে উনি গতিশীল অবস্থায় রয়েছে। আর এই গতিশীলকে বলা হয় কাইনেটিক এনার্জি, আর সেটাকে প্রকাশ করা হয় ইউকে দিয়ে। সো আমরা কি পেলাম যে কোনো একটা পদার্থের ভিতরে যে পরমাণুগুলো যেই শক্তি নিয়ে থাকে সেই শক্তিটা, একটা শক্তি হচ্ছে আপনার ইউপি, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশীল শক্তি, আর একটা হচ্ছে ইউকে, এটা হচ্ছে গতিশীল শক্তি মানে কাইনেটিক এনার্জি। সো দেখুন টোটাল যে এনার্জিটা, এই এনার্জিটা আপনার নির্ভর করবে কি একটা ইউপি আর একটা হচ্ছে ইউকে। আর এই শক্তিটাকে বলা হয় এর ভিতরে আভ্যন্তরীণ শক্তি। পরমাণুগুলোর ভিতরে যে আভ্যন্তরীণ যে শক্তিটা রয়েছে এই শক্তিটা হচ্ছে এই যে এই টোটাল এনার্জি। আর এই টোটাল এনার্জিটা আসবে হলো এই যে ইউপি এবং ইউকে। আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করে বলবেন এবং আমি প্রয়োজনে আরও একটি ভিডিও তৈরি করব এই নিয়ে, এবং আমি কমেন্টের মাধ্যমেও আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো দেখুন, এখন আমরা একটা জিনিস জেনে গেলাম যে এখানে যে তাপ কিভাবে উৎপন্ন হয়। এই কথাটা আসলে সত্যি না, এটা আসলে যে আপনার সব সময় কিন্তু তাপটা রয়েছে এখানে, তাপের কারণেই এই যে পরমাণুগুলো এভাবে গতিশীল রয়েছে। তারপরও আমি যখন বেশি গতিশীল দেখব তখন বুঝবো যে এখানে তাপ শক্তি বেশি রয়েছে। যদি কম গতিশীল হয় তাহলে কম রয়েছে। এখানে একটা প্রশ্ন আপনার থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি তো এটা সলিড ম্যাটারের ক্ষেত্রে দেখিয়েছি, কঠিন পদার্থের ক্ষেত্রে, তো সেটা যদি আপনার তরল পদার্থ হয় তখন কি হবে। দেখুন কঠিন পদার্থের ভিতরে এই যে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুগুলো, এই পরমাণুগুলো কিন্তু একে অপরের কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে, এবং নির্দিষ্ট একটা অবস্থানের ভিতরে কিন্তু অবস্থান করে না। কারণ কি, যতটুকু পটেনশিয়াল এনার্জি স্থিতিশীল ঠিক ততটুকুতেই থাকবে, এর ভিতরে কিন্তু আর আসবে না। সো এই জায়গাটা বজায় রেখে এই পরমাণুগুলো একটা আরেকটার কাছাকাছি অবস্থান করে, সেটা কঠিন পদার্থে। বাট সেটা যদি লিকুইড হয়, তরল পদার্থ হয়, তখন কিন্তু এই দূরত্বটা বেড়ে যায়। তখন কি হয়, তখন বোঝা যাচ্ছে যে এই ইউপি কমে যায় আর ইউকে বেশি থাকে, রাইট? যে টোটাল এনার্জির ভিতরে তখন স্থিতিশীলতা কমে যায়, মানে দূরে সরে যায়। সো গতিশীল হয়ে যায়, সো গতি বেশি থাকে। তার মানে তরল পদার্থে এই টোটাল এনার্জির ভিতরে ইউপির চাইতে বেশি থাকে হলো ইউকে। এখন যদি আপনি বায়বীয় পদার্থের কথা চিন্তা করেন, বায়বীয় পদার্থে সবসময় এই যে পরমাণুগুলো কাছাকাছি থাকে না, সেগুলো অনেক দূরত্ব বজায় রাখে। সো এই জন্য আপনার বায়বীয় পদার্থের সেগুলোর এখানে ডেনসিটি কম, মানে ঘনত্ব কম, মানে কাছাকাছি থাকে না পরমাণুগুলো। তো সেখানে কি হয়, সেখানে আপনার ইউপি থাকে না, পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশীল থাকে না, সেটা হচ্ছে গতিশীল থাকে টোটালটা, সেখানে গতিশক্তি থাকে। সো টোটাল এনার্জিটা হচ্ছে সেখানে গতিশক্তি। সো দেখুন এই যে এখানে কথাটা লেখা আছে যে কোনো পদার্থের সর্বমোট তাপের পরিমাণ এর মধ্যে অবস্থিত
এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলোর মোট যে গতিশক্তি, এই গতিশক্তির সমানুপাতিক। তার মানে যত পরিমাণ তাপ এবং তার ঠিক সম অনুপাতে আপনার গতি হবে, গতি শক্তি এখানে বাড়বে। তাপ শক্তি আপনি যত দিবেন গতিশক্তি তত বেশি হবে, এবং এর যেই পরমাণুগুলো আছে, অণুগুলো আছে, এগুলো ছোট ছোট বাড়বে এবং শক্তিও বাড়বে। সো এইটাকে বলা হচ্ছে আপনার যে তাপ কিভাবে উৎপন্ন হয়। সো ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করব যে আপনাদের যে এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে যেই তাপমাত্রা, আভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ে যে কথাটা রয়েছে, আপনি যদি এই জায়গার এই যে তাপের এই ভিডিওটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ আমি আশা করব সেই টপিকসটা আপনি আভ্যন্তরীণ শক্তি কী জিনিস সেটা খুব সুন্দর করে বুঝে যাবেন ইনশাল্লাহ, করতে হবে না দ্বিতীয়বার। তো এখন দেখুন, যে কোনো কিছু আমরা যখন মেজার করি, তো এই মেজার করলে আমরা সেখানে একটা ইউনিট খুঁজি, একটা একক থাকে কিন্তু সেখানে। যেমন ধরুন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি 5 কেজি চাল কিনলাম, তো আমি কিন্তু সেখানে দোকানদারকে গিয়ে বলি না আমাকে চাল দেন 5। আমি কি বলি, দোকানদার তখন আমাকে জিজ্ঞাসা করবে দোকানদার যে 5 কি গ্রাম, না 5 কি কেজি, নাকি 5 মন। তাহলে আমি যে কোনো একটা জিনিস বলবো, আমার যদি বেশি প্রয়োজন হয় আমি বলবো যে 5 মন দেন, আমি যদি কম চাই তাহলে 5 কেজি দেন। তাহলে 5 কেজি 5 মন, এই যে এই সংখ্যার সাথে যেটা আমি লাগিয়ে বললাম সেটা হচ্ছে একক, সেটাই হচ্ছে একক। সো তাপ যেহেতু একটা শক্তি, তাহলে শক্তিকে মাপা যায়, তাহলে শক্তি মেপে আপনি যে একটা সংখ্যা বলবেন সেই সংখ্যার সাথে একটা একক বলতে হবে, আর সেই এককটা হচ্ছে আপনার এই জুল। এই জুল একক এই বর্তমানে প্রচলিত যে তাপের একক, তাপ শক্তির একক জুল বর্তমানে প্রচলিত, বাট অতীতে এটা কিন্তু জুল ছিল না, সেটা ছিল আপনার ক্যালোরি। ক্যালোরি কেন বলা হতো? ক্যালোরি আর জুলের সাথে একটা রিলেশন রয়েছে। যখন এসআই ইউনিট আসেনি তার আগে আপনার এই যে ক্যালোরি ইউজ হতো, ক্যালোরি এককটা ইউজ হতো, বাট ক্যালোরি আর জুলের ভিতরে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান 4.18 বা 4.20 জুল। অনেকে প্রশ্ন করে যে 4.18 দেখেছি, 4.2 দেখিনি। দেখুন 4.2 আর 4.18 একই জিনিস, কারণ এটাকে যদি আপনি একটা পূর্ণ সংখ্যায় লিখতে যান, পয়েন্টের পরে 1 2, এই যে 1কে যদি আপনি এখন পূর্ণ করতে যান তাহলে 1-এর পরে 8 রয়েছে, তাহলে আপনি এখানে যারা ম্যাথমেটিক্স ভালো জানেন তারা বুঝতে পারবেন যে এই জায়গাটাকে, এই 1টাকে আপনি 2 লিখতে পারবেন। সো 2 যেহেতু লিখতে পারবো তো ডান পাশে 0, এটার কোনো মানে হয় না। সো 4.20, তো এটা আর এটা একই কথা। সো 1 ক্যালোরি সমান কিন্তু এত। সো আমি ধরে নিলাম আমি একটা এনার্জি মেজার করেছি, মেপে দেখলাম যে 100 জুল পেয়েছি আমি। সো আমি এখন বলবো যে আমি বলবো যে 100 তাপ পেয়েছি 100। তখন আপনাকে জিজ্ঞাসা করবে 100 কি পেয়েছেন, তা আমি বলবো তাপ 100 জুল পেয়েছি। এখন যদি উনি বলে যে এটাকে ক্যালোরিতে আপনি কনভার্ট করেন, তখন আপনি করবেন কি, আপনি সচরাচর কিন্তু বলবেন যে তাপের একক জুল, যেহেতু এটা রিসেন্টলি এটাই প্রিভেইলড রয়েছে, এটাই প্রচলিত রয়েছে, তা আপনি এটাই বলবেন যে জুল। বাট যদি কনভার্ট করতে বলে উনি আপনাকে, তখন বলবেন যে 4.20 জুল সমান 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান কত আপনি এটা বের করে নেবেন, এবং 100 জুল সমান কত সেটা আপনি বের করে নেবেন। তখন আপনি জাস্ট আসবে হলো যে এই যে 4.120 দিয়ে 100কে আপনি যদি ডিভাইড করে দেন, ভাগ করে দেন, যত রেজাল্ট আসবে সেটাই হবে এত ক্যালোরি। দ্যাট মিনস 100 জুল সমান কত ক্যালোরি, সেটা আপনি পেয়ে যাবেন। শুধু দর্শক, আমি তাপ নিয়ে যথেষ্ট কথা বলেছি, আমি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। শুরুতে বলেছিলাম যে তাপমাত্রা এবং তাপ। সো তাপমাত্রা বুঝতে গেলে আমরা তাপের উপর আমরা এমফাসিস দিয়েছিলাম, তাপ বুঝতে হবে, হোয়াট ইজ হিট। সো দেখুন আমরা তাপ কি বুঝে গেছি, এখন তাপমাত্রা কি। দেখুন আমি এই আঙ্গুলে আমার এই যে কলমের যে পিনটা রয়েছে, এই পিনটা দিয়ে আমি এই আঙ্গুলে এখন পিঞ্চ করব। দ্যাট মিনস আমি এখানে একটু চাপ দেব এবং ভিতরে এটা নিতে চাইব।
সো দেখুন আমি কিন্তু এই মুহূর্তে এখানে পেইন ফিল করছি না, তার মানে আমি এখানে যেই প্রেসটা করছি এই মুহূর্তে তার মাত্রা এখন কম। মানে আমি পেইন ফিল করছি না, মানে কি, মানে পেইন ফিল করছি, যতটুকু ফিল করছি তার মাত্রা কম। এখন আমি যদি আরেকটু এখানে প্রেস করি তাহলে কি হবে, এক পর্যায়ে গিয়ে এটা কেটে যাবে, এখান থেকে ব্লিডিং হবে, তখন কিন্তু আমি পেইন ফিল করব। এখন এই মুহূর্তে যতটুকু পেইন ফিল করছি, অনুভব করছি, তার চাইতে বেশি তখন অনুভব করব। তার মানে যে আপনার পেইনের মাত্রা, ব্যথার মাত্রা কিন্তু তখন বাড়বে। সো এরকম তাপ যেহেতু একটা শক্তি, তাহলে তার একটা মাত্রা রয়েছে। তো মাত্রাটা কি দেখুন, তাপমাত্রা হলো কোনো বস্তু তাপীয় একটা অবস্থা। সো যেহেতু তাপ আপনি মেজার করতে গেলে আপনি যখন অনুভূতি প্রকাশ পায় যে ঠান্ডা না গরম, তাহলে এটা যত বেশি মাত্রা যত বেশি বাড়বে, ধরুন গরমের মাত্রা বেশি, তাহলে এটা গরম অনুভব হবে, তাহলে এটা গরম একটা অবস্থা, তাপীয় একটা অবস্থা। তাপের অবস্থাটা হলো গরম, তো তাপীয় একটা অবস্থা। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য কোনো বস্তুর কাছাকাছি আনলে সেটা কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। ধরুন যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, সো এটার যে টেম্পারেচার রয়েছে, তাপমাত্রা রয়েছে, এটার মাত্রার চাইতে ধরুন বেশি, এটা কম। সো এখন এই যে এটার অবস্থাটা কি অবস্থায় আছে, গরম অবস্থায় আছে, তাহলে এটা একটা, এই যে তাপমাত্রাটা হলো এই যে তাপের এই বস্তুর একটা তাপীয় একটা অবস্থা জাস্ট। এইটা যখন আপনি এখন কাছাকাছি আনবেন, কাছাকাছি আনলে এখন নির্ধারিত হবে যে এই বস্তু থেকে এই বস্তুতে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। ঠিক এই কন্ডিশনটাকে বলা হচ্ছে তাপমাত্রা। আমি আবারও বলছি এটা ডেফিনেশনটা, সংজ্ঞাটা, যে তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য কোনো বস্তুর কাছাকাছি আনলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, জাস্ট এটা। দেখুন তাপমাত্রারও একক রয়েছে, তাপমাত্রার একক হলো কেলভিন। কেলভিনের আগে আপনার যেটা ইউজ হতো সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইউজ হতো, আগে প্রচলিত ছিল, বাট বর্তমানে এটা এই কেলভিন ইউজ হয়। তবে এই যে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এবং এই যে ফারেনহাইট, এর ভিতরে একটা সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কটা আমি এখানে একটা জাস্ট হিন্টস দিলাম এই জায়গাটা। এইটা নিয়ে আমরা আরেকটা ভিডিও আমাদের আসবে, সেটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। এই যে তাপের যেই ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের এই যে তিনটা স্কেল রয়েছে, এই স্কেলগুলোর কি রিলেশন রয়েছে সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন। সো এখন দেখুন যে আপনি চাইলে এখন যদি কোনো তাপমাত্রা, কোনো বস্তুর তাপীয় কন্ডিশন অবস্থা, তাপীয় অবস্থা মেপে দেখেন, তাপমাত্রা মেপে দেখলেন যে এত কেলভিন আসছে, তো এই কেলভিনকে কীভাবে আপনাকে যদি বলে এই কেলভিনকে আপনি এখন কনভার্ট করে ফারেনহাইটে নিয়ে যান, তখন কিন্তু এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা, এই রিলেশনটা আপনাকে ইউজ করতে হবে। যদি বলে যে এই কেলভিনকে ইউজ করে আপনি সেলসিয়াসে নেন, আপনি সেলসিয়াসে এটা বাদ দিয়ে এই দুইটা সমান করে এখানে জাস্ট এই কেলভিনের ঘরে আপনি নাম্বারটা বসিয়ে দিয়ে এটাকে সেলসিয়াস পেয়ে যাবেন। আপনি ক্রস গুণন করে এটাকে পেয়ে যাবেন। যারা ভালো ইকুয়েশন করতে পারেন, সমীকরণ অঙ্ক করতে পারেন, তারা পারবেন। আবার যদি বলে যে কেলভিনকে আপনি ফারেনহাইটে দেখান, তখন আপনার সেলসিয়াস স্কেলকে আপনার বন্ধ করে দিতে হবে, এই দুটোর ভিতরে রিলেশন করে নিতে হবে। সো এভাবে আপনি এই যে কেলভিনকে অন্য এককগুলোতে আপনি কনভার্ট করে নিতে পারেন। শুধুই দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমি আশা করব আপনারা ভিডিওটি ভালো করে দেখে নেবেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। আর রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে ইন ফিউচার নতুন টিউটোরিয়াল নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।